नमस्कार আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। আমরা কথা দিয়েছিলাম সকাল 11টায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে নিয়ে আজ বাংলায় লাইভ আসবো। আমরা আমাদের কথা রাখতে পারিনি, উনি সারাদিনই ব্যস্ত ছিলেন, সেইভাবে সময় করে উঠতে পারা যায়নি। আমরা অনেক দেরিতে অনুষ্ঠানটা শুরু করছি, প্রথমেই আন্তরিকভাবে সেই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রথমেই আমাদের সময় দেওয়ার জন্য দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতদিন সেই অর্থে বীরভূমে আপনাকে দেখা যেত, ওখানে আপনি এর আগে বিধানসভা নির্বাচনে লড়াইও করেছেন। হুগলি জায়গাটা সেই অর্থে নতুন, যদিও আপনি রাজ্য মহিলা যে তৃণমূলের সেল তার সভানেত্রী, কিন্তু সেই অর্থে হুগলি আপনার কাছে নতুন। কীভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, বীরভূমে আমি লাস্ট ময়ূরেশ্বরে ফাইট করেছিলাম এবং তারপর থেকে বীরভূমে আমি ছিলাম, অনেক কাজ করেছি। এটা ভুল যে বীরভূমে আমাকে বেশি দেখা যেত। আমি সারা বাংলাতেই ঘুরেছি, কিন্তু যেহেতু বীরভূমটা সবসময়তেই সবাই খবরের মধ্যে রাখা হয়েছে, আমি যখন থেকে গেছি ময়ূরেশ্বরে বীরভূম খবরের মধ্যে ছিল, এবারে হুগলিতে এসছি, এবার হুগলি খবরের মধ্যে থাকবে। হয়তো তাই, কিন্তু যে লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন, এই লোকসভা কেন্দ্রটি এক প্রকার তৃণমূলের গড়। এখান থেকে রাজ্যের তিনটি মন্ত্রী আছেন, ধনেকালী থেকে অসীমা পাত্র, এখানে তপন দাশগুপ্ত এবং আমাদের ইন্দ্রনীল সেন, তিনজন মন্ত্রী আপনার লোকসভা কেন্দ্র থেকে। সেই অর্থে মানে হুগলিতে তিনজনই মন্ত্রী, তিনটেই এই লোকসভার। স্বাভাবিক লড়াইটা অনেক কঠিন, কীভাবে দেখছি? সব জায়গাতেই লড়াই কঠিন, আবার সব জায়গাতেই যদি মনে করি লড়াইটা সহজ, কারণ মানুষের সঙ্গে যখন কথা বলতে পারছি তখন মনে হচ্ছে লড়াইটা খুব সহজ আছে। আর মন্ত্রী করেছেন সেটা তাদের ব্যাপার, তারা কাদেরকে মন্ত্রী করবেন এটা তো তাদের ব্যাপার। মন্ত্রী করার সঙ্গে আমার লড়াইয়ের করেই নেই। আমার লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, যেভাবে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিশ্রুতিকে একদম বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে লড়াই। এটা কোনো সমস্যাই নয়, বলছি কোনো সমস্যাই না। ওনার ইচ্ছে হয় আজকে একজনকে মন্ত্রী করেন, কালকে ওনার পছন্দ হয় না, পরে আরেকজনকে মন্ত্রী করেন। তো হুগলি লোকসভাটায় ওনার মনের মতো পছন্দ হয়েছে বলে তিনজনকে মন্ত্রী করেছেন, যাতে তিনজনকেই সন্তুষ্ট রাখতে পারেন। এর আগের লোকসভা নির্বাচন 2014, এখানকার তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 6,25,000 ভোট, অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 2,20,000 মতো ভোট, প্রায় 4 লক্ষ ভোটের ডিফারেন্স। অন্যদিকে বাম প্রার্থী 4,25,000, সেখানেও 2 লক্ষের ডিফারেন্স। এই এত বড় একটা ডিফারেন্স, এটা কীভাবে মেকআপ করবেন? মানুষ ভোট দেবে, তাহলেই মেকআপ হবে। মানুষ ভোট দেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। এখন আগে মানুষ ভোট দিতে পারেনি। আমরা যদি লাস্ট পঞ্চায়েতের স্মৃতি আমরা যদি দেখি, মানে 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 কী বলবো, মানে নরকীয় একটা স্মৃতি পঞ্চায়েতের। মানুষ ওটাকে মনে রেখে দিয়েছে। পশ্চিমবাংলায় যেভাবে পঞ্চায়েতের ভোট করেছে, সারা দেশের বাইরে বিশ্ব জেনেছে, এবং সেই জন্য সারা দেশ জেনে যাওয়াতে বাংলা নিয়ে সবাই অনেক সেন্সিটিভ হয়ে গেছে, এবং মানুষও অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠেছে, এবং ভেতরে ভেতরে মানুষ ফুঁসছে, মানুষ তার জবাব দেওয়ার পালা এসেছে। সুতরাং যে ভোটটা পেয়েছিল, একটা সময় এটা সিপিএমের গড় ছিল, তারপরে টিএমসি, সিপিএম থেকে সেই লোকগুলোই আবার টিএমসিতে এসে টিএমসিতে কাজ করেছে। কিন্তু এখানে এবার মানুষ তাদেরকে বিদায় দেবে, পুরোপুরিভাবে ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে, কারণ বিশাল একটা স্রোত বইছে। আপনি এবারে এই যে রীতিমতো আক্রান্ত প্রচারে আপনি নেমে গেছেন, এই প্রচারে নেমেছেন, আপনি একজন অভিনেত্রী, বিজেপি নেত্রী, এখানকার মানুষ আপনাকে কীভাবে দেখছে? একজন অভিনেত্রী না অভিনেত্রী হিসাবে আমার মনে হয় দেখে না। 2016 সালের পর থেকে আর অভিনয় করা হয়নি, এবং পার্টির মহিলা মোর্চা প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রায় 24 ঘন্টাই মানে আমাকে অন থাকতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, এবং বাড়িতেও থাকি না। সারা বছর, গোটা 3 বছর ধরে সারাক্ষণ সারা জায়গায় সবাই দেখেছে আমাকে, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, দমদম, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, এসব জায়গায় সারাক্ষণ আমি ঘুরেছি। তোরা মানুষ অভিনেত্রী কথাটা আর ভুলে গেছে। এখন মানুষ, আগে ছিল 16তে, তখন ময়ূরেশ্বরে যখন এসেছিল, কিন্তু ময়ূরেশ্বরের লড়ার পর থেকে মানুষের আমার প্রতি একটা যে মানে ইমেজ ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। মানুষ এখন আমাকে মানে সমস্যার কথাই বলতে আসে, অটোগ্রাফ চাইতে আসে না। আপনি লাইট ক্যামেরা অ্যাকশন এটা মিস করেন না?
না, একদম মিস করি না, আমার মনেই হয় না। কারণ এতটাই মানুষের ভালোবাসা পেয়েছি যে আমার কখনো একবারের জন্য মনে হয়নি, মনে হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে, ভালোর জন্য হয়েছে। কারণ প্রথম থেকেই মানুষের সেবা একটা আমার ভেতরে ছিল, কিন্তু সেটা যে এইভাবে প্রকাশ পাবে আমি কল্পনাও করতে পারিনি। আপনি বলছেন এবারে বিজেপিকে মানুষ ভোট দেবে, তৃণমূলকে দেবে না। অন্যদিকে তৃণমূল নেত্রী বলছেন তিনি সারা রাজ্যে উন্নয়নের জোয়ার বইয়েছেন, মানুষের জন্য প্রচুর কাজ করেছেন, মেয়েদের কন্যাশ্রী দিয়েছেন, ছাত্র যুবদের প্রচুর চাকরিতে নিয়োগ করেছেন, রাস্তার মোড়ে মোড়ে উন্নয়ন করেছেন। তাহলে কেন তৃণমূলকে ভোট দেবে না? দেখুন, যে কটা উন্নয়নের কথা বলছেন টাকাগুলো কেন্দ্র থেকে এসছে, উন্নয়নের বদলে মেলা খেলা নানা রকম জায়গায় সেগুলো চলে গেছে। এবং উন্নয়ন ওনার কাছে দাঁড়িয়ে আছে, মানে উন্নয়ন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গামছা বেঁধে হাতের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, ওটাকে ওনার ভাষায় উন্নয়ন বলে। আর আমাদের উন্নয়ন হচ্ছে যেভাবে মোদিজি দেশটাকে যেভাবে নিয়ে গেছেন দেশটাকে, এবং যেভাবে উনি মানে মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি বলুন না, মানে এখন মানুষকে না আর মিথ্যা কথা বলা যাবে না, মানে মানুষ এখন কেন্দ্র থেকে যে টাকা দেওয়া হয় মানুষ এখন সব জেনে গেছে। আগে মানুষকে বোকা বানানো যেত, এখন উনি প্রত্যেক জায়গায় যাচ্ছেন, গিয়ে বলছেন আমি বাংলা আবাস যোজনা দিচ্ছি, মানুষ জানে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমি তোমাদের নির্মল বাংলা দিচ্ছি, মানুষ জানে শৌচাগার স্বচ্ছ। উনি যেখানেই যাচ্ছেন ধাক্কা খাচ্ছেন, কত বারবারই করে বলছেন যে আমি করেছি, উনি কিছুই করেননি। কেন্দ্র টাকা দিয়েছে এবং সেই টাকা কেন্দ্র যোজনা বাড়িয়েছে, এবং সেইটুকু যোজনা পর্যন্ত তিনি লোকের কাছে পৌঁছে দেননি। আজকে কৃষকদের কাছে, কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা, সবাই জানে, উনি নাকি কোন সময় হঠাৎ করে অ্যানাউন্স করলেন ভোটের আগে চাষি মারা গেলেই 2 লক্ষ টাকা। আমি সেদিন গেছিলাম বলাগড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরা পেঁয়াজ চারিদিকে একদম পৌঁছে যাচ্ছে পেঁয়াজ, এরকম অবস্থা একজন মারা গেছে, ধনঞ্জয় দাস, তার বাড়িতে গেছিলাম। তার বাড়িতে গিয়ে শুনলাম তিনি ওখান থেকে যখন ওর বিডিও অফিসে গেছে, ওদের বলেছে না ও ছেলেটি আত্মহত্যা করেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিডিওর কাছে বলছে আমরা লিখে দিচ্ছি যে এটা পরিবারের মধ্যে ঝগড়াঝাটিতে আত্মহত্যা করেছে। এবং 2 লক্ষ টাকা তো দূরের কথা, 2000 টাকা পর্যন্ত সৎকারে সে দেয়নি। মানে মানুষকে কতটা বোকা বানাতে পারে সেটা তৃণমূল সরকারের কাছ থেকে শিখতে হবে, এবং আস্তে আস্তে খুলতে শুরু করেছে। মানুষ এবার ভোট বাক্সে সেটা জবাব দেবে। আপনি একজন নিজে মহিলা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও মহিলা, আপনি কি মনে করেন এই রাজ্যে মহিলারা খারাপ আছে, নিরাপদে নেই না নিরাপদে আছে? নারী পাচারে 1 নম্বর, অত্যাচারে 1 নম্বর, নিরাপদে কোনো মহিলা থাকতে পারে? আজকে 3 তালাকের পক্ষে একজন যদি মহিলা মুখ্যমন্ত্রী থাকে, এর থেকে দুঃখের বিষয় কিছু নেই বাংলার মহিলাদের। এবং মোদিজি যেখানে সবকা সাথ সবকা বিকাশ বলে সবাইকে একটা, যেমন উনি বলেছেন সবাইয়ের সাথে সবাইয়ের বিকাশ চাই, কোনো ধর্ম জাতি নির্বিশেষে। ইনি 3 তালাকের ক্ষেত্রে মহিলাদেরকে এদিকে রাখছেন, এদিকে বাংলার মহিলাদের বলছেন আমি কন্যাশ্রী দিচ্ছি। মানে যেভাবে হোক আলাদা আলাদা করে ধর্ম জাতিকে সাম্প্রদায়িকতার একটা রাজনীতি করে বিভিন্ন জায়গা থেকে নিজের মতো করে ভোট পাওয়ার চেষ্টা করছেন, কোনোটাই সফল হবে না। তৃণমূল তো বলছে আপনারা নাকি চরম সাম্প্রদায়িক দল, তারা নয়। দেখুন, যে দুর্গাপুজো বিসর্জন বন্ধ করে দেয়, যে রামনবমীতে অস্ত্র হাতে একজন রামের ভক্তরা মিছিল করে তাকে দেখে ভয় পায়, যে জাতীয় পতাকা সেনা অ্যাটাকের পরে জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতা কি জয় বললে সে বলে ওরা কারা, অত রাত্রে ওরা কারা, যে বলে সাম্প্রদায়িকতা কাদের মধ্যে আছে? এদের মধ্যেই আছে। যারা দীর্ঘদিন তোষণের রাজনীতি করে এসছে, হঠাৎ করে তাদের তিলক কেটে দেখা যাচ্ছে চারিদিকে পুজো আচ্ছা করতে শুরু হচ্ছে। কেন? নিজের ধর্ম নিজের কাছেই থাক না, পুজো আচ্ছা করে নিজেকে প্রমাণ করার কি আছে? মন্ত্র উচ্চারণ হচ্ছে স্টেজের মধ্যে, কেন? আমরা মন্ত্র কখনো তো দেখিনি। মন্ত্র আমাদের নিজের মনের মন্ত্রটা কি শক্তি পাওয়ার জন্য, আমরা নিজেরা নিজেদের ভেতরে রাখি এটার মন্ত্রটা আমাদের নিজেদের বিশ্বাস থেকে করি। মানুষের কাছে মন্ত্র উচ্চারণ করে আমাকে তো কখনো প্রমাণ দিতে হবে না আমি হিন্দু। তাই ওই যে হিজাব পরে চারিদিকে গিয়ে তাদের সামনে বসে টুপি পরে আমি দেখাবো যে আমি মুসলিম, বা আমি তোমাদেরকে এই করি, আমি রমজানকে শ্রদ্ধা করি, কেন? তাদের শ্রদ্ধা তাদের কাছে থাকুক, তাদের আবেগ তাদের কাছে থাকুক, আমার আবেগ আমার কাছে থাকুক, কিন্তু এই নিয়ে রাজনীতি করব না। ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি হোক। আজকে মোদিজি উন্নয়ন নিয়ে রাজনীতির কম্পিটিশনে আসতে বলেছে, সেই জন্যই উনি পরিষ্কার বোঝা যায় যে উনি প্রত্যেকটা জায়গায় দেখবেন উনি বুঝে গেছেন যে এবারে উনি এতটাই তোষণের রাজনীতি করেছেন যে, আর যেভাবে উনি মানে সবাইয়ের সামনে দাঁড়িয়ে সারা দেশের মানুষ শুনেছে যে পাকিস্তানকে মানে বাহবা দিয়েছেন, হাততালি দিয়েছেন পাকিস্তানকে, এবং জঙ্গিরা কজন মারা গেছে তার হিসেব চেয়েছেন। এবং নরেন্দ্র মোদীজি বলেছেন না যে পাকিস্তানে জঙ্গিদের মেরেছি, ব্যথা হচ্ছে মমতা দিদির। তাহলে
মানুষ তো বুঝতে পারছে এটা, মানে এটা মানে কাউকে আর আলাদা করে লিখে বোঝাতে হবে না, মানুষ পরিষ্কার বুঝতে গেছে এবং পুরোপুরি মানুষ এখন জানে একমাত্রই বিকল্প ভারতীয় জনতা পার্টি। গতকাল আপনাদের ব্রিগেডে সমাবেশ ছিল এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। আপনাকে দেখা গেল একদম মোদিজির জাস্ট পাশেই বসে আছেন, কিছু কথা হলো? কথা হলো, উনি বললেন যে সবাই ভালোভাবে মানে প্রচারে জনসংযোগে এই করো, জানে তো যে ফাইট করি এতদিন ধরে, সেটা তো উনি জানেন। এবং সবাইকে বললেন যে অ্যাটলিস্ট উইশ করলেন যে সবাই যেন ভালোভাবে লড়াইটা লড়তে পারি। একদম একটা অন্যরকম জিনিস জানতে চাইবো, আপনি এতদিন ছিলেন প্রতি বছর মানে প্রতিটা নির্বাচনে একটি করে বক্তব্য আসে আর সেটা রাজ্য জুড়ে হিট হয়, কখনো চরাম চরাম, কখনো ঢাকের আওয়াজ, কখনো নকুলদানা। অনুব্রত মণ্ডল, আপনি সেই এলাকাতে দীর্ঘ 3 বছর এক প্রকার পড়েই ছিলেন, মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন, কেমনভাবে দেখতেন, নিতেন কী করে ব্যাপারটা? মানে এই ধরনের কথাগুলো তো মানে শুধু ডায়লগ ছাড়া আর কিছু না। মানে উনি ডায়লগ দিয়ে মানুষকে একটা সবসময়তে মানে শীত দ্বারা মানে এই করে মানে তটস্থ করে রাখার মতো ওরকম একটা প্রবণতা আছে। উনি কিছু করতে পারবেন না। যে একজন মানে একসাথে 7-8 জন নিরাপত্তা রক্ষীকে নিয়ে ঘুরে, সে নিজের এলাকায় যখন ঘুরে, তাহলে আবার কি? আমি তো সারা বাংলা জুড়ে নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরছি 4 বছর ধরে। কার সাহস বেশি বলুন? ওনার সাহস বেশি না আমার সাহস বেশি? একজন মহিলা হয়ে এত মহিলাকে ভয় দেখায়, গাড়ি রাস্তা থেকে নামিয়ে মারধর করা, গাড়ি 3 বার ওখানে ভেঙেছে, 4টে লোককে নিয়ে মহিলা নিরাপত্তা রক্ষীও মনে হয় আবার আছে, যে আমি অ্যাটাক ফ্যাটাক করবো নাকি। মহিলা নিরাপত্তা কর্মী ছেলেদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে অনুব্রত মণ্ডলে মহিলা নিরাপত্তা কর্মী আছে? হ্যাঁ, দেখেছি, মানে ফেসবুকে দেখেছি নিরাপত্তা কর্মী দেখেছে, এবং মহিলাদেরকে নিয়ে একটা ভয় তৈরি হয়েছে। এবং এগুলো পুরোপুরি যে নিজেই নিজের এলাকায় নিরাপত্তা কর্মী নিয়ে ঘোরে, তাকে আবার কি ডায়লগের তার দাম আছে? নিরাপত্তা রক্ষীগুলোকে একদিনের জন্য ছেড়ে দিক, দিয়ে সাহস করে পুরো বীরভূমটা ঘুরে দেখাক, তাহলেই বুঝবো যে বুকের পাঠা আছে। আপনি বীরভূমটাকে মিস করছেন? একদমই না, পুরো বাংলায় এরকম। আর ভাববেন না যে আমি এখানে আছি বলে আমি হুগলিতে আছি, ইলেকশনের পরে আমি হুগলিতে থাকবো, সারা বাংলা জুড়ে আছি। মহিলা মোর্চা প্রেসিডেন্ট হিসেবে আমাকে প্রত্যেকটা জায়গায় ঘুরতে হয়, এবং কোনো কিছু করার নেই, মানে সব জায়গায় একই, কোনো কিছু নতুন করে মিস করি না। আপনি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, কাজেই আপনার কেন্দ্র ছাড়াও আরও যে 41টা কেন্দ্র আছে সেখানে তো আপনার একটা দায়িত্ব থেকেই যায়। এই নির্বাচনে নিজের কেন্দ্রের বাইরে গিয়ে কোথাও প্রচারে যাবেন? সে তো যেতেই হবে, অন্যান্য লোকসভা কেন্দ্রগুলোতে প্রচারে, সেগুলো তো ঠিক করা হবে কেন্দ্র থেকে। আপনি যাবেন? এখানে এখনো পর্যন্ত আপনার 7টা বিধানসভা, কটা বিধানসভা আপনি ঘুরেছেন? সবকটা বিধানসভা ঘোরা হয়ে গেছে। আমরা দেখেছি যে আপনি রোড শো করছেন, বাড়ি বাড়ি প্রচার করছেন, কিন্তু এত বৃহৎ এলাকা, আপনি প্রতিটা বাড়ি বা প্রতিটা অঞ্চলে কি যাওয়ার পরিকল্পনা আছে? দেখুন, 17 লাখ ভোটার, সেখানে মানুষ জানে সেটা সম্ভব নয়, আর 20-22 দিন বাকি আছে, সম্ভব নয়। এবং যতটা পারছি চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর, বাকিটা তো মানুষের কাছে বার্তা পৌঁছে গেছে। মানুষ এখন নিজে তৈরি বিজেপিকে ভোট দিতে, যেমন মোদির সৈনিক হিসাবে এসছি আমরা, এবং মোদিজিকে ভোট দিতে মানুষ প্রস্তুত হয়ে গেছে। সুতরাং মানুষ এখন শুধু চায় বিজেপি জিতুক, এবং তারপরে আমি প্রত্যেকটা মানুষের কাছাকাছি পৌঁছবো এবং তাদের যে কাজগুলো আছে সেগুলো পৌঁছে দেবো। এটা প্রথম আমার কর্তব্য আমার মনে হয়। কারণ এতদিন হুগলি লোকসভা নিয়ে আমার তো মনে হয় পার্লামেন্টে বীরভূমকে লোক চিনেছে, মানে অন্তত আমি গিয়ে চেনাতে পেরেছি সারা দেশের মানুষকে, কিন্তু হুগলিটাকে মনে হয় কেউ চিনতে পারেনি। কারণ হুগলি নিয়ে তো কেউ কথাই বলেনি। এখানে যিনি সাংসদ আছেন তিনি হুগলি মনে হয় গিয়ে তোলেনি, হুগলি বলে আছে। এবারে মানুষ জানতে পারবে যে হুগলির মানুষ আছে, হুগলির মানুষের অস্তিত্ব আছে, তাদেরও কিন্তু কষ্ট আছে, তাদেরও কিন্তু দুর্দশা আছে, এতদিন পর্যন্ত তাদের কিচ্ছু হয়নি, সেইটুকু তারা জানতে পারবে, এইটুকু কথা দিতে পারি। আপনাদের রাজ্য বিজেপির সহসভাপতি রাজকমল পাঠক এখানকার মানুষ, আমরা দেখেছি যে প্রার্থী ঘোষণা হওয়ার পর উনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আপনার সাথে কোনো কথা হয়েছে তারপর? হ্যাঁ, কথা হয়েছে। দেখুন, এটা হতেই পারে, মানে মানুষের তো যে কোনো মানুষ, আমাদের পার্টিটা একটা আলাদা আদর্শ আছে, নীতি আছে, এবং এখানে প্রত্যেকটা মানুষের অধিকার আছে। ওই পরিবারতান্ত্রিক ওনাদের মতন নয়, টিএমসির মতো। তো নিশ্চয়ই, মানে এরপরে মুখ্যমন্ত্রী কাকে বলবেন? এক কথাই হচ্ছে অভিষেক ব্যানার্জি। মানে আপনি বলছেন এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে? মানে মুখ্যমন্ত্রী মানে সবাই জানে এরপরে মমতা ব্যানার্জির পর কে হবে? অভিষেক ব্যানার্জি। আপনার কংগ্রেসের ক্ষেত্রে কে হবে? রাজীব গান্ধীর পর রাহুল গান্ধী হবে। রাহুল গান্ধীর পর কে হবে? আরেকজন আসবে। এটা তো পরিবারতান্ত্রিক। এবং আমার মনে হয় যে এখানে সেটা নেই, চাহিদা থাকতেই পারে, কিন্তু এটা পরিবারের মধ্যে সমস্যা সব মিটে গেছে, সবাই একসাথে আমরা
একইতে ঝাঁপ দেবো, আগামী দিন দেখতে পাবেন। দিদি, আমাদের ইন্টারভিউ শুরুতেই একটা কথা বলেছিলেন, সময় অত্যন্ত কম। এরপরেই গতকাল ব্রিগেড যাওয়ার পথে এক দলীয় কর্মী মারা গেছেন, উনি তার বাড়িতে যাবেন। একেবারেই কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন করব। দিদি, এই যে বাড়ি ছেড়ে এতটা দূরে পড়ে আছেন, বাড়ির লোক, বাড়ি মানে সংসার এবং পার্টি কীভাবে সামলাচ্ছে? এখন তো 4 বছর ধরে পার্টির কাজেই রয়ে গেছি, বাড়িটা পুরোপুরি সাপোর্ট দিয়েছে, তারাও পুরোপুরি সাপোর্ট না দিলে করতে পারতাম না। এবং এখানে তো আমি এখানে রয়েছি, আমার বাড়ির লোক আসা যাওয়া করছে, বাড়ির লোক সবাই আছে। পরিবারে কে কে আছে দর্শকদের বলে? দাদা আছে, দিদিরা আছে, সবাই আছে এখানে। আর এরপর আপনি আজকে কোথায় যাবেন? পরে চন্দননগরে যাব, ওই পাটিকর্মীর বাড়িতে? পাটিগড়ির বাড়ি থেকে যাওয়ার পর। একদম আমরা শেষ প্রশ্ন করব, অভিনেত্রী লকেট চ্যাটার্জিকে আবার বড় পর্দায় মানুষ কবে দেখতে পাবে? বলতে পারছি না, মনে হয় না দেখতে পাবে। এখানেই দেখতে পাবে, ওখান থেকে অনেক দূরে চলে এসেছি। আর বড় পর্দায় আপনাকে দেখা মনে হয় না দেখা যাবে, কারণ এই জায়গাটাকে এতটাই ভালোবেসে ফেলেছি, এখানেই থাকতে চাই। মানে হুগলিতে থাকতে চান? একদমই, রাজনীতিতে থাকতে চাই, রাজনীতিতে থাকতে, মানুষের সেবায়। অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে আছি। 4 লক্ষের ওপর ব্যবধান, তারপরেও উনি আত্মবিশ্বাসী জিতবেন। সারা রাজ্যে কি ফলাফল হতে পারে বিজেপির ক্ষেত্রে বলে আপনি মনে করছেন? অমিত শাহজি তো বলেছেন 23টার মতন সিট পাবে। আমি তো বলছি যে ঠিকঠাক ভোট হলে অন্তত 30টার বেশি সিট পাবে, এরকম জায়গা তৈরি হয়ে গেছে বেঙ্গলে। প্রতিটা কেন্দ্রে কি, প্রতিটা বুথে কি আধা সামরিক বাহিনী থাকছে কি জানেন? শুনছি যে প্রত্যেকটা কেন্দ্রে, আমরা দাবি করেছি যে প্রত্যেকটা কেন্দ্র, কারণ প্রত্যেকটা বুথই স্পর্শকাতর বুথ, আলাদা করে কিছু বলা যাবে না। এরা যেরকমভাবে হুমকি ধমকি দিচ্ছে, মানুষ ভোট দিতে বেরোতে পারবে না, সবচেয়ে বড় সেই জন্য আমরা বারবারই বলছি কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে থাকুক, তার জন্য আমরা যতটা যা করার হয় আমাদের পার্টি থেকে করা হচ্ছে। যদি প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকে, তাহলে প্রতিটা বুথে লড়াই করার মতো আপনাদের পার্টি কর্মী আছে? আমাদের পার্টি কর্মী আছে, কিন্তু যেভাবে এরা মারদাঙ্গা করতে শুরু করবে, সাধারণ মানুষ ভয় পাবে না, সাধারণ মানুষের জন্য তো তারা বেরোতে পারবে না, তাহলে তো ওরমভাবে ভোট হবেই না। তার থেকে আগে থেকে বলে দেবে যে কোনো ভোট হবে না, বা হুগলি লোকসভায় তো আমার তো মনে হয় কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটই হবে না। যদি এরা কেন্দ্রীয় বাহিনী না দেয়, আমি বলবো হুগলি লোকসভার ভোটটা পড়ে থাকবে, পরে হবে, সবাই শেষে হবে। ইতিমধ্যে মুকুল রায় আপনার এখানে এসেই বলে গেছে যে প্রয়োজনে পুরো রাজ্যের ভোট শেষ হয়ে যাক, তারপর হুগলিতে নির্বাচন হোক। আপনিও কি পরিস্থিতিটা তাই মনে করছেন? একদম একদম, হুগলির নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন, মানুষ প্রচুর ভোট দিতে দেয়, কিন্তু এখানে মানে ঠিকঠাক যদি ভোট হয়, হুগলি পুরোপুরি ঘুরে যাবে, পুরো হাওয়া পুরো বিজেপির দিকে রয়েছে, সবাই জানে, তৃণমূলের লোকেরাও জানে, সেটা ভালো করে, আরও বেশি করে জানে, এই জন্য ভয় পাচ্ছে। ভোট যদি ঠিকঠাক মতো হয়, মানে আমার মনে হয় যদি এখন ভোটটা ঠিকঠাক মতো না হয়, তাহলে মনে হয় লাস্ট করা ভালো। একদমই তাই। দিদি বলছেন যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে উনি নিশ্চিতভাবেই হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হবেন। দেখা যাক, তার জন্য 23 তারিখ ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। আবারও একবার লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।